সুধী প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 27, সকলকেই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের দৈনিক আড্ডাবাজিতে আমার সাথে যুক্ত হয়েছেন আড্ডা দিতে একজন গল্পকার, একজন কবি, রেহেনা বিথি। তার সঙ্গে অনেক অনেক আলাপচারিতা করব, গল্প করব, শিল্প সাহিত্য এবং তার ব্যক্তি জীবন নিয়ে আমরা মোটামুটি আলোকপাত করবার চেষ্টা করব। যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত হয়েছেন, আজকের অতিথির কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, জানতে চাওয়া, ভালো লাগা মন্দ লাগা থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন, আমি তুলে ধরবো আজকের সম্মানিত অতিথির কাছে। তো যাই হোক, আমার আমার এই যে আড্ডাবাজি প্রতিদিনকার একটা ফরম্যাট, যে অতিথি থাকেন তার প্রত্যেকটা পরিচিতি দেবার পরেই আমরা আড্ডাবাজিতে চলে যাই। রেহানা বিথি একজন গল্পকার ও কবি। জন্মগ্রহণ করেছেন 1975 সালের 1 সেপ্টেম্বর। জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার মহাডাঙ্গা গ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এবং এলএলএম পাশের পর 2001 সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবী হিসেবে কর্মরত আছেন। তার লেখালেখির পথ চলার শুরুটা 2016 সাল থেকে। তিনি একাধারে গল্প এবং কবিতা লিখেছেন এবং লিখে যাচ্ছেন। এ পর্যন্ত তার সর্বমোট গ্রন্থের সংখ্যা 3টি। গল্পগ্রন্থ 2টি, আলো আসে ওখানেও, বৃত্তের নিশিচারণ। এছাড়া কাব্যগ্রন্থ 1টি, শূন্যতায় ঈশ্বরের ঠোঁট। যাই হোক, এই ছিল আজকের অতিথির ছোট করে একটা পরিচিতি। আর বাদ বাকি পরিচিতি এবং গল্প অতিথির সাথে আমরা দেব। আপনারাও অধীর আগ্রহে বসে আছেন অতিথির কথা শুনবার জন্য। তো কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা। আ এই আমিও আছি আরকি। বেঁচে পড়তে আছি বিধায় এখনো চেষ্টা করছি এই আড্ডাবাজি দেবার, ভালো থাকবার এবং যারা দেখে তাদেরকেও ভালো রাখবার। তো যেটা হচ্ছে, শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করুন ছোট করে। শুভেচ্ছা বক্তব্য। সবাইকে শুভেচ্ছা এবং যারা যুক্ত আছেন সকলকে তাদের সহ অন্যান্য ফেসবুকে যারা আমার বন্ধু আছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে থাকবার জন্য অনুরোধ করছি। আচ্ছা। তো যাই হোক, অনেক ধন্যবাদ। আমাদের কুশল বিনিময় পর্বের পরে আমরা ১ম এই অতিথির কাছে আমরা একটু শুরু থেকে শুরু করি। ছোট করে হলেও, যে আপনার এই যে শিল্প সাহিত্যে যে আমরা দেখলাম পরিচিতিতে আমিও পড়লাম বা আমিও জেনেছি যে ২০১৬ সাল থেকে পথ চলাটা শুরু। এটা কখন কিভাবে শুরুটা হলো? কি কারণেই বা হলো? বোধহয় একটু দেরি করেই শুরু হয়েছে আপনার জীবনে। তো আমরা জি, একটু সেই গল্পটা শুনি। ধন্যবাদ। আসলে মানে লেখাপড়া শেষের পরে মানে হুম, আমি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি যখন তখন আমার বিয়ে হয়। আচ্ছা, তারপর পড়াশোনা শেষে তারপর সন্তান, সংসার এগুলোতে জড়িয়ে পড়ি মানে বেশ ব্যাপকভাবেই জড়িয়ে পড়ি। তারপরে আচ্ছা, আচ্ছা। মানে মনে পেশা, নিজের পেশাগত জীবন সবকিছু মিলিয়েই জীবনটা একটা একপেশে হয়ে যায়। মানে আ একটা একটা ধরা বাঁধা রুটিনের হীন, ভেতরে চলতে থাকে। হ্যাঁ, রুটিন হ্যাঁ, হ্যাঁ। জীবন। আচ্ছা, তো তার আচ্ছা, মধ্যে মনে হয় সম্ভবত 2015 সালে আমি ফেসবুক আ আইডি খুলি আরকি। সেই সময় আচ্ছা, আ কলকাতার একটা গ্রুপ আছে শনিবারের আসর। আচ্ছা, ওইখানকার ওই গ্রুপের অ্যাডমিন পার্থ সেন উনি উম বললেন যে, "আপনি লেখালেখি করেন?" আমি তো ওইভাবে লেখালেখি করি না। আগে তো পড়াশোনা করতাম। বই পড়েছি প্রচুর। পরবর্তীতে পড়ার অভ্যাসটাও ছুটে গেছে। সংসারে উম এই এ জব এইসব মিলে পড়ার অভ্যাসটাও নাই। তো বলছে যে, "তাহলে গ্রুপে এসে লেখাগুলো পড়েন আপনি।" ওই পড়তে হুম, এই বিভিন্ন জনের লেখায় কমেন্ট করতে টুকটাক ২-১ টা ছোটখাটো কিছু লিখতে লেখার মধ্যে চলে আসি।
আচ্ছা, আচ্ছা। এভাবে শুরু হলো। আর এমনি যে বা আপনার স্কুল জীবন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা বিশ্ববিদ্যালয় জীবনে যখন পড়াশোনা করেছেন, তখন কি সাহিত্য রিলেটেড কোনো কর্মকান্ডের সাথে যুক্ত আ ছিলেন কিনা? বা হবার বাসনা ছিল কিনা? কিংবা এই বই পড়ার অভ্যেসটা ছিল কিনা? উপন্যাস, গল্প, কবিতা এরকম স্পেসিফিকলি? না, পড়ার অভ্যাস আমার ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস। আচ্ছা, মানে আমার আব্বা খুব চাইতেন যে সবকিছু আমরা পড়ি, জানি। উনি বিভিন্ন রকম বই আমাদেরকে কিনে দিতেন। সেটা একটা অভ্যাস। নিজেও কিনেছি। একটু যখন 9-10 এ পড়ি, সেই সময় আম অন্যান্য বন্ধু-বান্ধবদেরকে দেখে তাদের কাছ থেকে নিয়েছি কিংবা নিজে কিনেছি, কিনে পড়েছি। তারপরে আবার যখন উম ইন্টারমিডিয়েটে পড়ি, সেই সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে মানে সদস্য হলাম। ওখান থেকে আচ্ছা, বিভিন্ন মানে দেশি বিদেশি রাইটারদের অনেক বই পড়েছি। আচ্ছা, আচ্ছা। তার মানে পড়ার অভ্যেসটাই ছিল। তো আপনি একজন তো পেশায় বা পড়াশোনায় যখন আরকি মানুষ আ বুঝে শুনে আরকি একটা দিকে যায়, বিশ্ববিদ্যালয় জীবন থেকে আইনের সাথে আছে। তো এই যে আইনের মানুষ থেকে আ সাহিত্যে আসার ব্যাপারটা এটা কি সাহিত্য পড়তে, পড়তেই উৎসাহ হলো? নাকি বা জীবনের একটা ওই যে বললেন যে একপেশে একঘেয়ে একটা রুটিনের ভেতর ছিল তার থেকে মুক্তি পাবার জন্য এই সাহিত্যের আকাশে আ বিচরণ করার একটা বাসনা জাগলো? বলতে পারেন অনেকটা তাই। কারণ আম মানে একটা একঘেয়ে জীবনে আর থেকে আমরা নতুনত্ব স্বাভাবিকভাবে হ্যাঁ, আমরা হ্যাঁ। বেরোতে চাই। সেই আকাঙ্ক্ষাটা আচ্ছা, থেকেই। যে আমরা হয়তো আমার এই জায়গাটা ভালো লাগবে। ওই ভালো লাগা থেকেই শুরু। ভালো লাগার বোধ থেকেই শুরু। তারপর আস্তে, আস্তে দেখা গেল যে ১ম এ একটা গল্প লিখলাম, ছোট্ট একটা গল্প। একটা চোরকে হুম, নিয়ে। ওই হুম। গ্রুপেই পোস্ট করলাম। খুব আ সবাই খুব মানে প্রশংসা করল, ভালো লাগলো সবার। মানে উৎসাহটা ওইভাবেই ধীরে, ধীরে আসলো। তারপরে টুকটাক কবিতা লিখতাম না ১ম এ। ১ম এ আমি গল্প দিয়েই শুরু করেছি। আচ্ছা, পরবর্তীতে আচ্ছা। কবিতায় আসি যখন, আম হুম। তখন খুব মানে খুব কি বলবো? মানে কিছু আজে-বাজে কবিতাও লিখে ফেলেছি। মানে যেগুলো কবিতা না, হয়নি। না এই অকবিতা সব কবিরাই তাদের জীবনে অনেক অকবিতা লেখেন আর শুরুর দিকে বেশিই লেখেন। পরে যখন তাদের বোধ শানিত হয় এবং জানাশোনা বোঝাপড়াটা আ বাড়ে, আ পর্যবেক্ষণ বাড়ে মানুষ সম্বন্ধে, শিল্প সাহিত্য সম্বন্ধে তখন সে কবিতার দিকে আসলে বেশি ঝোঁকে। তো আপনি যেহেতু আপনার কাছে অসংখ্য গল্প আরো বেশি বোধহয় এজন্য জমা হয় আপনার অসংখ্য ক্লায়েন্ট বা আসে তো তাদের কাছে নিত্য নতুন গল্প। সেজন্য আপনি যে ১ম এ বললেন যে, "আমি ১ম এ একটা চোরকে নিয়ে গল্প লিখলাম।" আ তো আপনার পেশারও কিছুটা প্রভাব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি। তো গল্প যেহেতু আছে, কবিতায়ও তো একটা গল্প থাকে, টেক্সট থাকে, দর্শন থাকে। সব আ হ্যাঁ, হ্যাঁ। শিল্প সাহিত্যের সব জায়গায় থাকে। তো আপনি যেহেতু দুটো মাধ্যমে কাজ করছেন, গল্প শুরু করেছেন গল্প দিয়ে, কবিতায়ও আছেন। তো এখন কি আপনার মনে হয় আ গল্পের মাধ্যমে আপনার কথা কিংবা গল্প বা দর্শন বলতে ভালো লাগে না কবিতায় বেশি ভালো লাগে? আমি মূলত গল্পতেই থাকতে চাই আচ্ছা, এবং আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গাই হচ্ছে গল্প। কিন্তু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার পেশাগত কারণে এত বেশি ব্যস্ত হুম, থাকতে হয় যে আমি সময় সময় কভার করতে পারি না। যে একটা কিছু লিখতে গেলে সেটার জন্য একটা মনোযোগ ধরে রাখতে হয়। সেই ধরে রাখাটা হয় না। টায়ার্ড থাকি আচ্ছা, আচ্ছা। আর আ তারপরে মানে এই তো সং সংসার সংসারের কাজ, হ্যাঁ, হ্যাঁ, বাইরের আরো কাজ টানাপোড়েন এবং সব অনেক মিলিয়ে ব্যস্ততা হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ। অনেক না মিলিয়ে এটা এটা আসলে জীবনে শিল্প সাহিত্য মূলত হচ্ছে কি ভাবনার জন্য অবসর দরকার। যে যেভাবেই দেখুক। ঠিক আছে? তো হুম, যখন তাই। জীবনে অনেক বেশি গতিময় এবং ব্যস্ততা বেড়ে যায়, জীবনের আনুষঙ্গিক অন্যান্য আ চিন্তা ভাবনা মাথায় ভর করে, তখন ওই যে শিল্প সাহিত্য এবং নতুন কিছু ক্রিয়েটিভ ভাবনার জন্য যে অবসরটা
ওটা না পেলে ঠিক যেন নতুন কিছু ধরা দিতে চায় না, আসতে চায় না। এটা যারা সৃজন কর্মের সাথে জড়িত আছে তারা মোটামুটি এটা উপলব্ধি করতে পারবে। তো যাই হোক, শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন কিংবা লাইভ অনুষ্ঠানে যে ব্যাপারটা থাকে মাঝে মাঝে ঢু মেরে যান, আবার একটু পরে আসেন, কিংবা পরবর্তীতে দেখবেন। দৈনিক আড্ডাবাজি 27 পর্বত পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সাথে অতিথি হিসেবে আছে একজন গল্পকার, একজন কবি, রেহানা বিথি। তার সাথে আড্ডা দিচ্ছি, তার কবিতা শুনবো। যেহেতু গল্প অনেক দীর্ঘ একটা ব্যাপার, সেটা শোনার সৌভাগ্য হচ্ছে না। তো আমরা কবিতা শুনবো। আর প্রথমেই তার বইগুলোর নাম উল্লেখ করেছি। তার গল্প যারা পড়তে চান, আশা করি বইগুলো সংগ্রহ করে পড়বেন এবং আপনারা মূল্যায়ন করবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন। তো যাই হোক, অতিথির কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, জানতে চাওয়া থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমাদের আড্ডা চলছে এবং চলবে। তো যেহেতু মোটামুটি আমরা কিছু প্রশ্ন উত্তরের ভেতর থেকে, আড্ডাবাজির ভেতর থেকে গেলাম, আমরা কি একটা কবিতা শুনতে পারি কিনা আপনার? কি কবিতা শোনাবেন আমাদেরকে প্রথমে? প্রথমে আমার বইয়ের প্রথমেই যে কবিতাটা আছে, ছোট কবিতা, শব্দের গল্প। হুম, চলুন। শব্দের গল্প। মৃদু ভূমিকম্প টের পেলাম, বুঝলাম ওটা সরে যাওয়ার শব্দ। কোনো কোনো শব্দ শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ, যেমন চুম্বন। বাতাসের তীব্র ইচ্ছের শব্দ অতীত থেকে বেরিয়ে আসে, ছুঁয়ে দেয়ার মতো করে একটু ছোঁয়ে, তারপর ছুটে যায় অনিশ্চিত গন্তব্যে। প্রবল বর্ষণের পর মেঘলা আকাশে চাঁদ ওঠার শব্দ পেলাম, সেই সঙ্গে তোমার পায়ের শব্দ। আসছো? ধন্যবাদ। বাহ! আ আ ছোট করে একটু সুন্দর একটা কবিতা আমরা শুনে ফেললাম। তো এখন যেই ব্যাপারটা আপনার কাছে জানতে চাই, এখন যেহেতু ৩ টে বই হয়ে গেছে, আ ভেতরে একটা দায়িত্বও কাজ করে শিল্প সাহিত্য নিয়ে। তো বা এই যে শিল্প সাহিত্যটাকে এখন যেহেতু আমার মনে হয় আপনার সাথে মিশে বা কথা বলে আমি যতটুকু জানতে বা বুঝতে পেরেছি, যে উপলব্ধি করেছেন যে এই সাহিত্যটাই আ করছেন এবং বাকিটা জীবন বোধহয় এ থেকে আর সরার ইচ্ছে নেই। তো এই উপলব্ধিটা আম কি ওই কেন হলো আরকি? কারণ একেকটা পর্যায়ে এসে মানুষের মনে হয় সে তার পেশাগত জায়গা থেকে হোক, নেশাগত জায়গা থেকে হোক, যে কাজটা করে, যে আমি জীবনে আসলে আমার শেষ পর্যন্ত এটাই করতে চাই। তো কখন এটা উপলব্ধি করলেন? এটা উপলব্ধি সবসময়ই করি যে, হুম, না আমার এটা মানে এমন একটা ভালো লাগার জায়গা লেখালেখিটা, যেখান থেকে আসলে বেরিয়ে আসা যায় না। আমি যে এই যে ব্যস্ততার মধ্যে সবাই ব্যস্ত, তার নিজের নিজের ক্ষেত্রে প্রত্যেকেই ব্যস্ত। তারপরেও মাঝে মধ্যে মনে হয় যে না, আমার একটু লেখা দরকার কিংবা লেখা আসে। কোনো কোনো সময় হঠাৎ করে একটা কবিতা লিখে ফেলি কিংবা গল্পের কোনো প্লট মাথায় আসে। এগুলো কিন্তু ভালো লাগার জায়গা থেকেই আসে। ভালো লাগাটা না হ্যাঁ, হ্যাঁ, থাকলে লেখার ইয়েটা আসতো না। আসতো মানে না। হ্যাঁ। এত কষ্ট করে কেন লিখতে যাবো? এটা মনে হতো। না, সেটা তো অবশ্যই। তো যাই হোক, এখন যেহেতু এই উপলব্ধিটা হয়েছে, এখন আপনার কাছে যেহেতু আপনি আ বলেছেন আপনার পড়াশোনাটা সেই ছোটবেলা থেকেই পড়ার প্রতি একটা আগ্রহ আছে। বিভিন্ন ধরনের শিল্প সাহিত্য সহ অন্যান্য বিভিন্ন পড়াশোনার ভেতর দিয়েই গিয়েছেন বা এখনো আছেন। তো সেই আ জায়গা থেকে যে অতীত ও বর্তমান সময়ের সাহিত্য নিয়ে আ আপনার মূল্যায়নটা কি? মানে আপনি যেসব সাহিত্য পড়ে বড় হয়েছেন বা এখন যে সাহিত্য পড়ছেন বা আপনিও যেসব সাহিত্য, কারণ আপনি তো এখনের কথাই বলছেন, আপনি যা লিখছেন। তো এটা নিয়ে আপনার মূল্যায়ন কি? আর আপনার আ এই যে সমসাময়িক সাহিত্য পেছনের বা অতীতের সাহিত্যের চেয়ে কতটুকুই বা অগ্রগতি হলো বলে আপনি মনে করেন? আসলে অতীতের সাহিত্য আমাদের মূল, আমাদের শেকড় ঐতিহ্যকে ধারণ করে আছে। আর বর্তমান হচ্ছে সেই শেকড়
থেকে আমরা শেকড় থেকেই আমরা অগ্রসর হচ্ছি। বিষয়টা এমনভাবে দেখি আমি। আর তুলনা এখনকার যে আর্থসামাজিক পরিবর্তন, বৈশ্বিক পরিবর্তন সবকিছু সবকিছু মিলেই অ্যা সাহিত্যেও একটা প্রভাব তো পড়েছেই সবকিছুর। হ্যাঁ। আগের যেমন বিষয়গুলো ছিল অ্যা প্রেম, বিরহ, আম জীবন সংগ্রাম, গ্রামীণ জীবনের পটভূমি নিয়ে লেখা আ কবিতাগুলি, সেই চর্যাপদ থেকে শুরু করে মঙ্গলকাব্য, তারপর বাউল গান, পালা গান এই সমস্ত তখনকার জীবনযাত্রাকে নিয়েই প্রেম ভালোবাসা এইসব নিয়েই ছিল। কিন্তু এখন তো বিভিন্ন রকম আমাদের আ আম মনস্তত্ত্ব, আমাদের রাজনীতি, আমাদের চিন্তাধারা সবকিছু একটা মানে ব্যাপক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের প্রভাব আ সাহিত্যেও পড়েছে। সাহিত্যেও সেগুলো আসছে গল্প, কবিতায় আসছে, নানাভাবে আসছে বিভিন্ন জনের লেখায়। উম হুম। তখন তখনকার লেখা পড়ে আ আনন্দ পেয়েছি, এখনকার লেখা পড়ে আনন্দ পাই না এরকম না। এখনো অনেকে ভালো লেখেন, অনেকে ভালো লিখছেন এবং হুম। আ এটা মানে আমরা আমরা কিন্তু যারা লেখালেখি করছি তারা কেউই শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে নয়। সবাই ওই শেকড়কে ধরেই এগোচ্ছি এবং আচ্ছা, আচ্ছা। আমরা যে আধুনিক যুগে, আধুনিক প্রযুক্তির যুগে আ চলে আসছি। তারপরেও আমরা কিন্তু ওই পুরনো বোধ এগুলোকেই অগ্রসর করছি আরকি। আমার যেটা মনে হয়। আচ্ছা, আচ্ছা। মানে এখন যেটা আরকি পরম্পরায় আমরা আছি, শেকড়েই আছি, শেকড় থেকে আস্তে, আস্তে বিস্তৃত হচ্ছে। আসলে মানুষের অনুভূতির জায়গাগুলো তো একই রকম আছে। প্রকাশভঙ্গি, ভঙ্গিমা কিংবা উপস্থাপনাগুলো হয়তো আলাদা আছে। আগে হয়তো এইসব ভিজুয়াল মিডিয়া ছিল না। আগে আপনার সাক্ষাৎকার আমি যদি নিতাম, আমি হয়তো একটা কাগজ কলম নিয়ে সাক্ষাৎকারটা নিতাম। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখন সাক্ষাৎকারটা আমি ভিজুয়াল নিচ্ছি। কিন্তু মূল বিষয় তো সাক্ষাৎকার। ঠিক আছে? হ্যাঁ, আগে হয়তো ঠিক। মানুষ লাইফস্টাইল দেখার জন্য পত্রিকা বা কোনো ম্যাগাজিন প্রিন্ট মিডিয়ায় রাখতো যে অমুক একজন কবিতার লাইফস্টাইল এইটা হচ্ছে। এখন তার লাইফস্টাইলের জন্য তার ব্লগ কিংবা তার পেজ কিংবা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করে। যে তার লাইফস্টাইলটা কি। তো ঘটনাটা আমার যেটা স্বাভাবিকভাবে মনে হয় যে ঘটনাটা এরকমই। আমরা শুধু আগে যেমন আমার যেমন মনে হয় আগে ফর্ম পূরণ করেছি কাগজ কলমে লিখে, লিখে। এখন অনলাইনে ফর্ম সাবমিট করি একই জিনিস। বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ। তো হ্যাঁ, মূল সেটাই। বিষয়টা একই আছে। হয়তো ঠিকই আছে। হ্যাঁ, উপস্থাপনাগুলো আলাদা হয়ে গেছে। আগে হ্যাঁ, হয়তো সেটা তো মানুষ অনেক হবেই। চিঠির সেটা হ্যাঁ, 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 এটা সময়ের সঙ্গে, সঙ্গে মানুষের ভাষা, মানুষের প্রকাশভঙ্গি সবকিছুই চেঞ্জ হচ্ছে। মানে এটা হ্যাঁ, হ্যাঁ। স্বাভাবিক। এটাই স্বাভাবিক গতি। অস্বাভাবিক হ্যাঁ, কিছু এটাই না। আসলে যুগকে অস্বীকার করার তো আর কিছু নেই। আর যুগকে অস্বীকার না, বা মানে করতে পেরেছে বলেও সময়কে কে অস্বীকার করে? সময় একেকটা যুগ, একেকটা সময় একেকটা আ আবহাওয়া নিয়ে আসে। সেই আবহাওয়ার চেয়ে আরো বেশি আপডেট থাকতে হয় একজন ক্রিয়েটিভ মানুষকে। এটা হচ্ছে আমার মনে হয়। তো যাই হোক হ্যাঁ, আলাপচারিতা তো চলতেই থাকবে। আ শ্রোতা দর্শক মন্ডলী আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ২৭ আজকে অতিথি হিসেবে আমার সাথে আছে একজন গল্পকার, একজন দুই আ কবি রেহানা বিথি। তো তার সাথে আড্ডা দিচ্ছি। আর আপনাদের যে ব্যাপারটা আপনাদের ভালো লাগলে এ এই শিল্পীর কথা বেশি, বেশি করে ছড়িয়ে দিন। কারণ সুন্দর বেশি, বেশি ছড়াক আমরা এটা চাই। কারণ সবদিকে যে শুধু আম আ বাজে ব্যাপার আছে অনেকেই আছেন বলে যে এই যে এখন যে ডিজিটাল বাজে সময় এলো, যুগ এলো শুধুই খারাপ হচ্ছে। খারাপ না সবখানেই মূলত এই যে ডিভাইসটা, ফোনটা কিংবা এই যে টেকনোলজি এই যে সোশ্যাল মিডিয়া এখানে এই যে আমরা যুক্ত হচ্ছি, আমরা কথা বলছি। এখানে ভালোও করা সম্ভব, মন্দও করা সম্ভব। এখন আমরা শুধু মন্দ বা খারাপকে প্রমোট না করে ভালোকে প্রমোট করার চেষ্টা করি। তো যাই হোক, আ বা আমি চলে যাচ্ছি আপনার কাছে আরো একটা কবিতা শোনবার আ একটা বাসনা নিয়ে। শ্রোতা দর্শক একজনের শুভকামনা জানিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। সাথেই থাকুন। আর আ রুমা লিখেছেন শুভকামনা। হ্যাঁ, ধন্যবাদ।
আরো মন্তব্য আসছে, আমরা দেখে নেব। আর যাদেরকে পড়ছি বা পড়তে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাইভে অনেক সময় মন্তব্যগুলো সরে যায়। তো দ্বিতীয় পর্যায়ে কি কবিতা শোনাচ্ছেন? আচ্ছা, এটা একটু তুলনামূলক বড় কবিতা। খুব বেশি আচ্ছা, বড় আচ্ছা। না। হুম, বোহেমিয়ান। আচ্ছা। থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখি, না মানুষের কনিষ্ঠ আঙুল ধরে। সংক্রান্তির পূর্বদিনে নীল হলুদ ঘুড়ি আকাশের যমুনায়, নৌকায় ছই নেই, আমি শুয়ে আনচান আকাশ দেখি। আমার নেই এবেলা ও বেলার তারা, একটি ফড়িং ভর্তি পাট সারা মেলা। আমি কি মরে গেছি? কই, মৃতদের গান তো আসে না ভেসে। নৌকায় দেহ রেখে বাঁচার মতো করে উঠে বসি, শ্যামলী মাটির বুকে গড়াগড়ি দিই। অবাঞ্ছিত শ্বেত শুষে নেয় ত্বকের জিহ্বা, চোখ দুটো রেখে দিই ফড়িংয়ের চোখে। বেঁচে আছি ভেবে অথই ফুল ফুল জলে গোল্লা ছুট খুলি। হাঁটু কাদায় উনুন বসিয়ে ভাবি, একদিন আমরা না হয় চড়ুইদের পাতে ভাত রেখে খাবো। বাহ! আরো একটা সুন্দর কবিতা আমরা শুনে ফেললাম। ধন্যবাদ আপনাকে সুন্দর, সুন্দর কবিতা শোনাবার জন্য। আ আমরা বোধহয় আরেকটু আলাপচারিতায় যাই। আ সেটা হচ্ছে যে শিল্প সাহিত্য চর্চা করছেন এবং আপনার পেশাগত দিক থেকে অনেক মানুষের সাথে মিশতে হয়। তো আপনার পর্যবেক্ষণটাও আমার মনে হয় আরেকটু বেশি। তো এই শিল্প সাহিত্যটা ব্যক্তি জীবন, ব্যক্তি মানুষ আ এবং সমাজ বা সামাজিক বা সমাজের উপরে কি ধরনের প্রভাব বিস্তার করে বলে আপনি মনে করেন? শিল্প সাহিত্য প্রভাব তো আছেই। আমরা যদি কাজী নজরুলের বিদ্রোহী কবিতা পড়ি, বল বীর বল উন্নত মামসির, প্রথম লাইনেই মনে হয় যে আমাদের গায়ে একটা শিহরণ জাগে। আচ্ছা। এই এখন যত মানুষ পড়ার মধ্যে থাকে তত জানে এবং তার বোধ উন্নত হয়। এটা হুম, স্বাভাবিকভাবে আমরা ধরে নিই যে বোধ উন্নত হচ্ছে। মানুষের মনের ভেতরে যে একটা মন আছে, খুব একটা নিবিড় একটা জায়গা, সেই জায়গাটার কিন্তু একটা রূপান্তর ঘটে এই হুম। সাহিত্য, সংস্কৃতি এইসবের সংস্পর্শে থাকলে। আর এই রূপান্তর অবশ্যই সমাজে পরিবর্তন আনে। কিছু কিছু তো পরিবর্তন আনেই। এখন যে যুবক এখন পরিবর্তন বলতে কি শুধু ভালো দিকেও আনে না মন্দ দিকেও আনে? মানে আ কি মনে হয় যে শিল্প সাহিত্য কি শুধু ইতিবাচক দিকও আছে না নেতিবাচক দিকও আছে? সেটা দেখতে গেলে তো সবকিছুরই ইতিবাচক নেতিবাচক দুটো দিকই থাকে। এখন হুম, আ এখন কে কিভাবে নিচ্ছে? একটা হয়তো হুম, 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 একটা আম ইয়া একটা প্রস্টিটিউট এর জীবন কাহিনী নিয়ে একটা গল্প। হুম। সেটাতে স্বাভাবিকভাবে কিছু শব্দ আসবে, কিছু মানে বর্ণনা আসবে, সেই পেশা রিলেটেড। এখন সেইটা পড়ে একটা শুভবোধ সম্পন্ন একজন মানুষ সেই এক হুম। তার কাছে বিষয়টা একরকম ভাবে আসবে। আর যখন মানে সেরকম একজন মানুষ সেটা পড়বে, সে কিন্তু সেভাবে অনুধাবনই করবে না বিষয়টা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সে হুম। শুধু ওই খারাপ শব্দচয়নগুলোকেই শব্দগুলোই দেখবে। দেখবে কিন্তু ওর হ্যাঁ, অন্তর্নিহিত মর্মার্থ দেখবে না যে এটাও একটা হ্যাঁ, মানুষের জীবন কাহিনী। তো হ্যাঁ, এটা হ্যাঁ। তো সেটা গল্পের প্রয়োজনে কিংবা ওই মানুষটার জীবনকে ফুটিয়ে তোলার প্রয়োজনে ওই জিনিসগুলো ব্যবহার বা ওই এলিমেন্টস বা শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার।
আরেকটা ছোট করে আরেকটা যে জানতে চাওয়া, এই যে ছোট বড় যে সময়টা ধরে ২০১৬ থেকে যে পথ চলছেন শিল্প সাহিত্যে, এই এতটুকু পথ চলায় কি আপনার প্রতিবন্ধকতার সম্মুখীন কোনো কিছুর কি হতে হয়েছে? আর প্রাপ্তিই বা কি যুক্ত হলো? প্রতিবন্ধকতা না, প্রতিবন্ধকতা নাই। আ সেরকম নাই। সেরকম নাই বলতে আমাদের ফ্যামিলিতে শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত সেরকম কেউ নাই। আমার আচ্ছা, শ্বশুরবাড়ির আচ্ছা। ফ্যামিলি, আমার মামার বাড়ি, আমার নানা-নানির বাড়ি, ফ্যামিলি আম তার মানে আপনি মানে একাই অধম আরকি। সবাই এডুকেটেড, সবাই এডুকেটেড কিন্তু হ্যাঁ, শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত কেউ নাই এরকম। তো হ্যাঁ, হ্যাঁ। বলতে গেলে ১ম আমি মানে এই পথে যাত্রা করেছি আরকি। তো মানে ২ সেক্ষেত্রে পরিবারের ভেতরে আমি ১ম পথিক আরকি এই পথের। তো আচ্ছা। উম ১ম এ অনেকে জানতই না যে লেখালেখি করি। পরে বই প্রকাশ হলো, বিভিন্ন পত্রিকায় যখন লেখাগুলো ছাপা হতে শুরু করলো, তখন আত্মীয়স্বজন এরা জানলেন আরকি। উৎসাহই দিয়েছেন এবং আমার চাচা কিংবা আমার আব্বা আমার ১ম বই প্রকাশ হয়েছে তখন আব্বা ছিলেন। উম তখন আব্বা পড়তে পারতেন না। কিন্তু উনি হুম। বইটা নেড়ে-চেড়ে বারবার ছুঁয়ে দেখতেন আরকি যে আমার মেয়ের বই। মেয়ের বই। এটা মনে করে আচ্ছা, আচ্ছা। দেখতেন। হ্যাঁ, বাহ! পড়তে পারতেন না আ সেই সময়। উনার দৃষ্টিশক্তি না বলেন বয়সের কারণে ইয়া ইয়া হ্যাঁ, হ্যাঁ। ওই কারণে আরকি সেটা পারত না। না এটা হুম, আ ভালো লাগার ব্যাপার। আর আসলে একজন সন্তানের ভালো কিছু হলে বাবার কাছে ওটা কি সেটা পরের ব্যাপার। তার কাছে ওটা হুম, একটা অন্যরকম ব্যাপার থাকে। আর আপনার বাবা যে আপনার বই ধরেছে বা সুযোগ হয়েছে এটাও একটা পরম প্রাপ্তি। এটা আমারও প্রাপ্তি হয়েছে। জি, আমার জি। ছোটখাটো যে কটা বই বেরিয়েছে আমার মা পড়েছে। আমার বাবা সবগুলো পেয়ে যাননি। একটা পেয়েছেন আমার ১ম বইটা। তো উনিও পড়েছেন। এটা আসলেই অন্যরকম ভালো লাগার ব্যাপার। তো যাই হোক কথায়, কথায় সময় বাড়ছে, রাত বাড়ছে। আমরা বোধহয় কি আরেকটা কবিতা শুনে আসি। আ তার আগে একটু দেখি আ সাব্বির লিখেছে শুভকামনা রইলো। অনেক ধন্যবাদ শ্রোতা দর্শক মণ্ডলী। আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি। অতিথি হিসেবে আছে একজন গল্পকার, একজন আ কবি রেহান আবৃতি। আমরা তার সাথে আড্ডা দিচ্ছি এবং তার কবিতা শুনছি, তার ভালো লাগা মন্দ লাগা শুনছি। তো চলুন আমরা আরো একটা কবিতা শুনি। শোক বা বিষাদের গান। আমার সেখানে তোমার নিঃশব্দ নিঃশ্বাস, ওইখানে গোলাপ ধোয়া জল। বললে, স্নান সেরে লিখে ফেলো আমার জীবন। আলস্যে ভাসছি আমি। তোমাকে আমি কতটুকু চিনি? কারো জীবন লিখতে গেলে তো পান করতে হয় মরণ মাদক। পেয়ালা ধরিয়ে দিলে হাতে। তোমার জীবন লেখার আগেই বুঝি ভুলে যাব আমার মৃত্যু সুখ। আহা! তবে তাই হোক, তাই হোক। বাহ! আ আরো একটা প্রেমময় সুন্দর কবিতা আমরা শুনলাম। এখন একটু সাহিত্যের বাইরে আপনার ব্যক্তি জীবনে বা আপনার চর্চার জায়গা থেকে একটু জানতে চাই। আপনি যেহেতু একজন লয়ার, আ আইনি পেশায় আছেন। তো আইনি পেশায় এবং আমি যতদূর জেনেছি আপনি বোধহয় ক্রাইম সেক্টর এই দিকে কাজ করেন। তো সব মিলিয়ে আ এই ব্যাপারটা আপনার কাছ থেকে জানতে চাই। স্পেসিফিকলি আমারও আইন সম্বন্ধে যে খুব ভালো জ্ঞান আছে তা না। আমরা একটু জেনে নিলাম যে বিষয়ে এক্সপার্ট এবং আইনি যেকোনো ধরনের সুযোগ সুবিধা পেতে কারণ সাধারণ মানুষের যেটা একটা ভীতি মানে কোর্ট কাছারি এবং এই আইন কানুন, থানা পুলিশ এটা নিয়ে আমাদের দেশের মানুষের কিন্তু একটা ভীতি আছে। এটা আপনিও জানেন। তো এই ব্যাপারে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? না, উম ভয় পাওয়ার কিছু নেই। মানে ওকালতি পেশাটা এমন যে আমরা চাইলেই হাসি মুখে কথা বলতে পারি না সবার সঙ্গে সবসময়। অনেক সময় আচ্ছা। মেজাজ রুক্ষ হয়ে যায়। মানে এত মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জন আসেন সবার সঙ্গে কথা বলতে, সবাইকে
সন্তুষ্ট করতে সবসময় পারা যায় না। তারপরেও হ্যাঁ, চেষ্টা করি আর ভয়ের কিছু নেই। আমরা ভীতিকর কিছু না। অনেকের ধারণা আছে যে উকিল মানেই মিথ্যা কথা বলে। উকিল কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আইনের বাইরে একটা কথাও বলতে পারে না। উকিলের আমরা যে এজাহারটা হাতে নিয়ে মামলাটা পরিচালনা করি, যে এফআইআর টা সেইটাতে হুম, যতটুকু লেখা আছে তার বাইরে কিন্তু আমাকে সাক্ষীর মুখ থেকেও একটা কথা বের করার অধিকার নাই কিংবা তাকে প্রশ্ন করারও অধিকার নাই। তার বাইরে কিংবা সাক আ যে আ বলবে, বাদী যে বলবে তারও কিন্তু ওর হুম। বাইরে ওই আ তার আর্জির বাইরে বলার কোনো এখতিয়ার নাই। আচ্ছা, আচ্ছা। বললেই আ বললেই ঝামেলা আরকি। বেশি কথা হ্যাঁ, কম মানে ওইটুকুর বাইরে বললেই ঝামেলা। প্রয়োজনের তাকে হ্যাঁ, নানানভাবে আ প্রয়োজনের বাইরে কথা হ্যাঁ, বললেই তখন হচ্ছে কি কেসের ভেতরে বোধহয় অন্যরকম ব্যাপার চলে আসে। তখন দেখা হ্যাঁ। যাচ্ছে রায়টা আর অন্য পক্ষে চলে যাবে। আরেকটা বিষয় আছে, আরেকটা আ মামলা আমি করি। আ ওই লিগ্যাল এইড এর মামলা। আচ্ছা। সেখানে সরকারি খরচে সমস্ত মামলার সমস্ত খরচ সরকার থেকে বহন করা হয়। মানে হুম, আমাদেরকে বিলও দেয় সরকার থেকে আরকি। তো আচ্ছা। সেই সেসব মামলায় একেবারে যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, নিঃস্ব অসহায় একেবারে, যাদের মামলার খরচ জোগানোর মতো মানে অর্থসংগতি নাই, উম আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্যে এই বিষয়টা। এবং তারা আচ্ছা, আসেন, আচ্ছা, আচ্ছা। তাদেরকে ওই লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আমাদের কাছে মামলা পাঠানো হয়। ওখান থেকে আমরা হুম। মামলাগুলো পরিচালনা করি। পরিচালনা করেন। আচ্ছা এই যেহেতু এই সাথে একটু জেনে নিই আপনার অ মোটামুটি একটা বড় অভিজ্ঞতা আপনার পড়াশোনা এবং প্র্যাকটিসের জায়গা থেকেই আমার মনে হলো। আ এই আইনি পেশায় আছেন যেহেতু বা ওকালতি পেশায় আছেন। তো এখান থেকে আপনার কোনো একটা কেস আপনার জীবনে যেটা আপনি করেছেন যেই কেসটা লড়ে আরকি আপনার মনে হয়েছে শান্তি বা আপনার হৃদয়কে ছুঁয়ে গেছে। এরকম কোনো ঘটনা কি মনে পড়ে বা বলতে চান? একটা মামলা ছিল, মামলাটা আসামি উম খালাস হয় শেষ পর্যন্ত। আসামিপক্ষে ছিলাম। হুম, আসামি এত খুশি যে পরবর্তীতে উনি আমাকে একটা গিফট নিয়ে আসছিলেন। একটা আমাদের এদিকে কাঁসা বিখ্যাত, জানেন হয়তো হুম, 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 হুম। নবাবগঞ্জে। তো সেই কাঁসার একটা প্লেটে আমার নাম খোদাই করে লিখে একটা স্ট্যান্ড সহ এখনো আছে সেটা আমার ইয়ার মধ্যে, শোকেসের মধ্যে আচ্ছা, আচ্ছা। নিয়ে হ্যাঁ, হ্যাঁ। আসছিলেন। না আসলে আসলে মানুষ তো একদম আ কি বলে একদম বিপদগ্রস্ত হয়ে যখন আর উপায়ন্তর থাকে না, তখনই তো হ্যাঁ, মানুষ হ্যাঁ। অধিকাংশ ক্ষেত্রেই আইনের শরণার্থী হয়। তো এরকম মুমূর্ষু অবস্থা থেকে একজন ডাক্তার আর উকিল যখন মানুষকে উদ্ধার করে এবং আমাদের সমাজে শুধু না পৃথিবীতেই বোধহয় ডাক্তার আর উকিল এর কাছেই মানুষ গিয়ে আরকি একদম কনফেশন করে আরকি। একদম মনের কথা বা লুকানো কথা হ্যাঁ, যা পৃথিবীর কাউকে বলে না ডাক্তার এবং উকিলের কাছে গিয়ে বলে। কারণ হ্যাঁ, সে হ্যাঁ, উদ্ধার বলতেই হয় চায়। বাধ্য। তার হ্যাঁ, হ্যাঁ, বলতে হয়। আর ডাক্তার আর উকিলের কাছে আ মিথ্যার আশ্রয় নিলে তো সে তার সেবাটা পাবে না। সে ওই মুক্তিটা পাবে না। তো তখন হয় কি হ্যাঁ, ওই মানসিক যে একটা প্রশান্তি হয়, তখন সে খুশি হয়ে সে যে কি করবে আর কি করবে না অনেক সময় বুঝতে পারে না। যাক এটা খুব ভালো লাগলো। তো যাই হোক আমরা যেহেতু গুটি, গুটি পায়ে দেখছি নিশাদ আফতারি শুভকামনা জানিয়েছে। আপনাদের জন্য অনেক ভালোবাসা রইলো। আর আপনারা যারা এখনো আছেন বা মাঝে, মাঝে ঢুঁ মেরে যাচ্ছেন, আজকের যিনি অতিথি আছেন তিনি পেশায় একজন উকিল এবং আ শিল্প সাহিত্যে একজন গল্পকার এবং কবি। তার কাছে আপনাদের কোনো জানতে চাওয়া, ভালো লাগা থাকলে আ প্রস আ মন্তব্যের ঘরে তুলে ধরবেন, আমি তুলে ধরব। চলুন আমরা আরো একটা কবিতা আ শুনে আসি। যেহেতু আমাদের সময়ও থাকে ফ্রেমের ভেতরে বাঁধা। আ তো সবকিছু মিলিয়ে হয়তো অফলাইনে আড্ডা দিলে আমরা ২-৪ ঘন্টা ৫ ঘন্টা আড্ডা দিতে পারতাম। যেহেতু অনলাইনে আড্ডা দিচ্ছি একটু আ বাধ্যবাধকতা তো থাকেই।
কবিতা শিরোনাম হচ্ছে মাতুম। আচ্ছা। শতচ্ছিন্ন জামার মতো পড়ে আছে মুখ, দেহ, পর্বতের সূক্ষ্ম কারুকাজ এবং সুগভীর খাদ গোলাপি শাল জড়িয়ে। মন ভালো করা কোনো গান বাজছে দূরে। ১ পা, ২ পা, ৪ পা এগিয়ে যায় সন্ততিহীন। এসো উৎফুল্ল বাতাসে একটু কোমর বেঁধে নাচি মাতুমের মতো। বাহ! আ পরিমিত কথায় সুন্দর। আরো একটা ব্যাপার যেটা হলো আপনার সাথে আড্ডা দিয়ে আরকি আ আপনার কথা ছোট, ছোট পরিমিত। এটা বোধহয় আপনার অনুশীলনের ভেতর থেকে এসেছে। আপনার কবিতাগুলো মানে কথা যে পরিপূর্ণ না তা না। কিন্তু ছোট, ছোট অল্পের ভেতরে আরকি সবকিছু বুঝিয়ে দেওয়া। এটা ভালো লাগলো। ঠিক আছে? অনেকেই আছে দেখা যাচ্ছে একটা ছোট জিনিসকে লম্বা টেনে চুইংগামের মতো নিয়ে যায়। এটা আসলে তখন মনে হয় যে চর্বিবহুল। তো যাই হোক আমরা যেহেতু আস্তে, আস্তে গুটি, গুটি পায়ে আজকের আয়োজনে একদম সেই দিকে চলে এসেছি। তো আপনার আ আগামী কোনো প্রজেক্ট বা কোনো পান্ডুলিপি নিয়ে কাজ করছেন কিনা নতুন ধরনের সেটা গল্প কিংবা কবিতা আগামীতে কি, কি কাজ পেতে যাচ্ছে আপনার পাঠকেরা? উম কবিতা তো আছে অনেকগুলো। এবারও কোনো প্রস্তুতি নাই এ পর্যন্ত আমার কোনো বই করার। আম গল্প বই করলে করা যাবে। কিন্তু হুম। প্রস্তুতি না এখন অনেক সময় পর্যন্ত আছে না এক্সপেরিমেন্টাল নাই। অনেকেই আছে দেখা যাচ্ছে এমনও শিল্পী বা সাহিত্যিককে চিনি ছবি আঁকে মানে পেইন্টিংস করে কিংবা কবিতা লেখে কিংবা গান গায়। তো দেখা যাচ্ছে সে একটা এক্সপেরিমেন্ট করে ২ বছর ৩ বছর ধরে যে এই কাজটা আমি এভাবে করছি। এরকম কি কোনো কাজ করা হয়? প্ল্যানিং এ থাকে প্ল্যান করে নাকি চলছে যখন একটা পান্ডুলিপি হয়ে গেল তখন হয়তো ভাবা হয় যে বই করব? একটা প্ল্যান আছে যেটা উপন্যাস, উপন্যাসের জন্যে আরকি। আচ্ছা, আচ্ছা বাহ! কিন্তু তা আমি ওই যে এটাও একটা সুসংবাদ আপনার সময় পাঠকের জোটাতে জন্য। পারি আমরা না। জেনে নিলাম আগাম। হ্যাঁ, হ্যাঁ। সময় জোটাতে পারি না। আচ্ছা, আচ্ছা। মানে উপন্যাস তো আরো হুম। বিশাল ব্যাপার লিখা। গল্প আমি একটা হ্যাঁ, গল্প হ্যাঁ ২ ব্যাপক, দিনে ৩ ব্যাপক। দিনে লিখে ফেললাম। কিন্তু আ কবিতা আমি ০.৫ ঘন্টা বসলেই আমি একটা কবিতা লিখে ফেললাম। কিন্তু উপন্যাস তো তা হবে না। আমাকে ধারাবাহিকভাবে আম মাথায় রেখে ঘটনা চরিত্র সব মাথায় রেখে লিখতে হবে। এখন হুম। দেখা যাক আচ্ছা। যদি না লিখতে ভাগ্যে হবে ফুল হয় উপন্যাসে তাহলে আরো একটা ব্যাপার আছে। উপন্যাস তো একটু বড় হয় আপনি যেটা বললেন, একটা দীর্ঘ ব্যাপার। হ্যাঁ, তো অনেক সময় লেখক নিজেই যখন লেখে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় ১ম এ হয়তো অনেকগুলো এপিসোড বা পর্ব লিখেছে সেগুলো আবার রিভাইজ করা লাগে। হয়তো কি লিখেছে? কারণ হ্যাঁ, ওই জায়গার হ্যাঁ, সাথে হ্যাঁ। পরের পর্বগুলোর সূত্র তো মিল থাকার দরকার আছে। না হলে তো হুম, হুম, এলোমেলো হয়ে হুম, যাবে। ক্যারেক্টারে, হুম, ডায়ালগে, হুম, প্রেক্ষাপটে। তো এ কারণে ওটার জন্য একটু সময়ের প্রয়োজন। আর শুধু সময় না আরো কাজ থাকে। যেমন সেখানে সে কি, কি তথ্য দিচ্ছে। কারণ অসংখ্য আ তথ্য তো ওর ভেতরে থাকে। তার জন্য পড়াশোনাটাও খুব জরুরি হয়ে পড়ে। ঠিক আছে? হুম, যেমন হুম, একজন আ একটা কবিতা আপনি আপনার ভেতরে হয় কি আ যেসব তথ্য আছে তার থেকে একটা নির্যাস নিয়ে মানুষ কবিতা লেখে। ওটার জন্য অনেক পড়াশোনা করতে হয়। কিন্তু হুম, একটা হ্যাঁ, প্রবন্ধ লিখতে গেলে মানুষকে কিন্তু গরম, গরম পড়তে হয়। মানে হ্যাঁ, সূত্র দিতে হয়। অনেক বেশি রেফারেন্স দিতে হয়। কবিতায় কিন্তু রেফারেন্স এর ব্যাপারটা নেই যে অমুক কোটেশন, হুম, অমুক ব্যাপারগুলো। তো উপন্যাসেও এরকম অনেক ব্যাপার চলে আসে। অতীত হোক, সমসাময়িক হোক, যে প্রেক্ষাপট বা যে সময়টা নিয়ে সে আরকি তার কাজটা করে। তো যাই হোক শ্রোতা দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন দৈনিক আড্ডাবাজি ২৭ আজকে আমার আড্ডাবাজিতে আমার সাথে আ সময় দিলেন, ছিলেন রেহানা বিথি একজন গল্পকার, একজন কবি। তার সাথে আড্ডা মেরে আমার ভালো লাগলো। তার কেমন লেগেছে আমরা জানবো। তো আপনারা যারা সাথে ছিলেন অনেক, অনেক ভালোবাসা। তো চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। আজকের আয়োজনে আপনার বিদায়ী কথন বা বিদায়ী শুভেচ্ছা শ্রোতা দর্শকদের সাথে বিনিময় করুন। বিদায়ী শুভেচ্ছা বলতে উম ভালো থাকবেন সবাই। সাহিত্যের সঙ্গে থাকবেন, শুভ বোধের সঙ্গে থাকবেন। ভালো হোক, মঙ্গল হোক পৃথিবীর, মঙ্গল হোক আমাদের দেশের। সবাই ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। অনেক আচ্ছা, অনেক, অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি আপনার এত ব্যস্ততার ভেতরেও যে আমাকে একটু সময় দিলেন, আমরা আড্ডা মারতে পারলাম। ভালো লাগলো। তো শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় দেখেছেন কিংবা মাঝে, মাঝে ঢুঁ মেরে গিয়েছেন কিংবা পরবর্তীতে দেখবেন কিংবা একবারেই দেখবেন না, সকলের জন্য অনেক, অনেক প্রীতি এবং ভালোবাসা রইলো। দৈনিক আড্ডাবাজি আজকে ২৭ ছিল। দৈনিক আড্ডাবাজির নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।